আসসালামু আলাইকুম দর্শক, আমি ব্যারিস্টার এম.কে হাসান জানাই আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার থেকে। শ্রী দর্শক, আইন অধিকার একটি আইন বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় স্কাই চ্যানেল 780-তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। স্ক্রিনের উপরে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা আমাদেরকে কল করুন এবং অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিজ, পিপিআই, ডিভোর্স, বেনিফিট সহ যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করবার সময় একটি বিষয়ে আপনারা সতর্ক থাকবেন, সেটি হচ্ছে যে আপনাদের টিভির ভলিউমটি মিউট করে দেবেন এবং আমাদের সঙ্গে সরাসরি কথা বলবেন, তাহলে আমরা আপনাদের কথা শুনতে পাবো এবং আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পাবো। সুদর্শক, বরাবরের মতো আমি কিছু আপডেট নিয়ে আসি, সেই আপডেট নেব এবং যখনই কল আসবে কলের প্রায়োরিটি আপনাদের কল নেব এবং যখনই কল থাকবে না ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে আপডেট দেব। তো প্রথমেই বেনিফিটের উপর একটা আপডেট দিয়ে দেই যে ডিডব্লিউপি তারা কনফার্ম করছে যে তারা নতুন নতুন কিছু পদক্ষেপ নিতে চাচ্ছে এই যে বেনিফিটের যে ফ্রড এবং এরর হয়ে থাকে সেটাকে কন্ট্রোল করার জন্য কিংবা প্রিভেন্ট করার জন্য, এবং এটা হচ্ছে অবশ্যই আমাদের যে বেনিফিট সিস্টেম আছে সেটার ভিতরে। তো তারা নতুন একটি কনসালটেশন মূলত লঞ্চিং করেছে ভেরি রিসেন্টলি এবং সেটা অনগোয়িং চলছে এবং সেটা মূলত কোডস অফ প্র্যাকটিস যেগুলো মূলত সেই সব পদক্ষেপের উপরে, যার ভিতরে মেনলি একটি রয়েছে, অনেকগুলোর ভিতরে একটি রয়েছে, তিনটা মূলত। তার ভিতরে একটি হচ্ছে এলিজিবিলিটি ভেরিফিকেশন চেক এবং এই কনসালটেশনটি ওপেন থাকবে আনটিল এন্ড অফ ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। তো ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন তারা কিছু পদক্ষেপ আউটলাইন করেছে এবং সেটার উদ্দেশ্য হচ্ছে যে এরর এবং ফ্রডের এটা রিডিউস করা ইন দ্য বেনিফিট সিস্টেমে, এবং তারা টার্গেট করেছে যে 14.6 বিলিয়ন পাউন্ড তারা সেভ করবে বাই 2030 অ্যান্ড 2031-এর ইকোনমিক ইয়ারে। ডিডব্লিউপি তারা এস্টিমেট করেছে এবং তারা শো করেছে যে এই ওভারঅল লেভেল অফ ওভার পেমেন্ট যেটা ডিউ আছে, এটা হয়ে থাকে সাধারণত ফ্রড এবং এরর্সের কারণে, সেটা অলমোস্ট 10 বিলিয়ন পাউন্ড ইন 2024 এবং 25। তো এইভাবে তারা বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে এবং আলাদা আলাদা তারা বলেছে যে তারা এটা কিভাবে কন্ট্রোল করবে এবং তারা এই বেশ কিছু স্টাফ তারা ডিপ্লয়িং করবে, প্রায় 3000 স্টাফ, অ্যাডিশনাল স্টাফ। কল আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রোগ্রাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, সো কাইন্ড অফ ইউ, সো কাইন্ড অফ ইউ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। জি বলুন। বাংলাদেশি ফাস্টফুড আছে, বাংলাদেশি ফাস্টফুড থাকলে ডকুমেন্ট এমপিসি আসে না, মানে আবার মানে বানাইবার লাগে, আমার এগুলো আনা হয়ে গেছে গিয়া, মানে এক্সপায়ার হয়ে গেছে গিয়া। আপনি বলছেন যে আপনার বাংলাদেশি পাসপোর্ট আছে, তাই তো? তো এখন আপনি কি জানতে চান ভাইয়া? এক্সপায়ার হয়ে গেছে। এক্সপায়ার হয়ে গেছে। বাংলাদেশি পাসপোর্ট যদি আপনার এক্সপায়ার হয়ে যান এবং বাংলাদেশি পাসপোর্ট যদি আপনি আবার নতুন করে পেতে চান, এটার রিপ্লেসমেন্ট হিসাবে এই পাসপোর্ট থাকবে আর একটা নতুন পাসপোর্ট দেয়া হবে এবং সেটি মূলত বাংলাদেশ হাই কমিশন আছে যে অফিসটি, তারা এই ব্যাপারে আপনার সাহায্য করবে এবং এই পাসপোর্টটি পেতে গেলে আপনাদেরকে একটা ফর্ম কমপ্লিট করতে হবে, একটা ফিস দিতে হবে এবং আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট করবেন বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে এবং সেই অ্যাপয়েন্টমেন্ট দিনে যাবেন এবং পুরনো পাসপোর্ট নিয়ে যাবেন এবং আপনারা যে ফর্ম কমপ্লিট করেছেন, যে অ্যাপয়েন্টমেন্ট করেছেন, সেগুলোর ডকুমেন্টগুলো নিয়ে গেলে তখন আপনার ওরা
আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে তারপরে একটা সময় নেবে, সেই সময়ের ভিতরে আপনার পাসপোর্ট রেডি হয়ে যাবে এবং আপনি পরবর্তীতে যে সেটি কালেক্ট করে নিয়ে আসতে পারবেন। এটা ভেরি সিম্পল। এর ভিতরে আরেকটা কোয়েশ্চন আছে। জি, ধরো অনলাইনে গেছি হয়ে গেছে, পাসপোর্ট যদি আপনার তারপর ডেট অফ বার্থ ভুলে গেছি। আমি যে সময় অ্যাপ্লাই করি ওদের মানে এই ডকুমেন্ট এগুলো আমি আড়াইতে হলো পাইলাম না। এখন মা বাবার এই ডেটটা আমি কিভাবে বার করতাম? মা বাপের ডেটটা কিন্তু খুব ম্যান্ডেটরি না, বিশেষ করে ব্রিটিশ পাসপোর্টে যখন অ্যাপ্লিকেশন করা হয়, ন্যাচারালাইজেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেনের অ্যাপ্লিকেশন করা হয়, এটা কিন্তু ম্যান্ডেটরি না। তো যে কারণে আমার মনে হয় যে বাংলাদেশি পাসপোর্ট যখন করবেন তখন আপনি ওখানে দিতে পারেন যে আননোন কিংবা ফরগটেন, ভুলে গেছি কিংবা আমি জানি না, এই ধরনের হলে আমার মনে হয় না অসুবিধা হবে। কারণ এটা সঠিক যে বাবা মার ডেট অফ বার্থটা যদি লিখে রাখা না হয় তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা আর কিন্তু মনে রাখা সম্ভব হয় না। তো এইভাবে আপনি তারা তো এমবেসিতে নানান খুঁটিনাটি এগুলা করে পরীক্ষা নিরীক্ষা করে। এখন আমার হোম অফিসও মা বাবার ডেট অফ বার্থ আসে, আমার কাছে কোনো ডকুমেন্ট নাই, আমি হারাই গেছি। এখন হোম অফিস তো নেই এই ডকুমেন্ট মানে ডেট অফ বার্থ আনা যায়নি। এখন হোম অফিসে থাকা অবস্থায় যদি আমি কই যে আমি ভুলে গেছি এই নিজে, কোনো প্রবলেম হবে না? হোম অফিসের সঙ্গে এটি কোনো সমস্যা হয় না, কারণ আপনি যখন ন্যাচারালাইজেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেনের অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু আপনার, আমার পাসপোর্টও লাগে, বাংলাদেশি পাসপোর্টও লাগে। আরে সেটা তো বুঝেছি, আমি উদাহরণ দিচ্ছি আপনাকে। আপনি তো ব্রিটিশ হচ্ছেন না কিংবা করছেন না সেটা তো আমি বুঝে গেছি। আমি উদাহরণ দিচ্ছি, যেরকমের ব্রিটিশ যখন হতে যাবেন, হোম অফিসের কথা তো বলছেন, তখন তো হোম অফিস, আর এখন তো আপনি ডিল করবেন বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে। তো যেহেতু আপনি ভুলে গেছেন, মনে গেছেন, সেইভাবে ওইখানে আপনি সেটা লিখে আপনি চেষ্টা করুন, আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। আমি উদাহরণ হিসাবে বলছি, যখন আপনি ন্যাচারালাইজেশন ব্রিটিশ সিটিজেন পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন এই বাবা মার ডেট অফ বার্থটা ম্যান্ডেটরি না, সেটা বলতে যাচ্ছি। অতএব তো যে কারণে ওইখানে কোনো সমস্যা হওয়ার কথা না। অসুবিধা হবে না, অসুবিধা হবে না। ঠিক আছে ভাইয়া, চেষ্টা করুন, চেষ্টা। থ্যাংক ইউ ফর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো শুধু দর্শক, আমি কল নিয়েছিলাম, এরপরে যদি কল থাকে আমি কল নেব, তা নাহলে আমি সে চলে যাব। আমার যে আপডেট দিচ্ছিলাম বেনিফিটের উপরে, যে বেনিফিটের যে এরর এবং ফ্রডের কারণে যে প্রায় 14 বিলিয়ন পাউন্ড যে তারা লস করতে মানে যাতে সেভ করতে পারে ইন 2030 এবং 31-এ, তারা সেটা চেষ্টা করছে এবং সেই কারণে তারা একটি কনসালটেশন লঞ্চিং করেছে এবং সেটা কনসালটেশন চলছে। এবং আমি যেটা বলেছি যে সেক্ষেত্রে তারা কিছু পদক্ষেপ নেবে, তার ভিতরে একটি পদক্ষেপ হচ্ছে যে এলিজিবিলিটি ভেরিফিকেশন চেক। এটা একটি ভেরি ইম্পর্টেন্ট, যে এলিজিবিলিটি ভেরিফিকেশন চেক তারা কিন্তু এটা করবে। তো এখন আমি এই এলিজিবিলিটি ভেরিফিকেশন চেকের যেখানে আমি বলেছি যে তারা 300-এর মতো নতুন কি বলে অ্যাডিশনাল স্টাফ তারা এমপ্লয়েড করবে এবং সেক্ষেত্রে তারা ডেটা অ্যানালিস্টিক অ্যান্ড ইনভেস্টিগেটিভ যে ক্যাপাবিলিটি আছে সেগুলো তারা পদক্ষেপ নেবে এবং সেক্ষেত্রে তারা প্রায় 3 বিলিয়ন পাউন্ড তারা সেভ করতে যাবে। তো এই যে নিউ লেজিসলেশন যেটা, তারা মূলত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করবে এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ করবে এবং সেক্ষেত্রে তারা ডেটা শেয়ারিং করবে এবং ডিডব্লিউপি তাদেরকে হেল্প করবে। তারা হেল্প করবে ডিডব্লিউপিকে আইডেন্টিফাই করতে যে পটেনশিয়াল ওভার পেমেন্ট, এবং এক্ষেত্রে তারা 1.2 বিলিয়ন পাউন্ড সেভ করতে পারবে। তো এই একটা আপডেট গেল। সেকেন্ড যে আপডেটটা দেব হচ্ছে 60 ডেলিভারি রাইডার্স তারা ডিপোর্টেশন ফেস করছে বিকজ তারা ইললিগালি ওয়ার্ক করছিল এবং আমরা রিসেন্টলি জানি যে ইললিগাল ওয়ার্ক ক্র্যাকডাউন কিন্তু অত্যন্ত বেড়ে গেছে এবং সেই ইলিগাল ক্র্যাকডাউনের পরিপ্রেক্ষিতে তারা প্রায় 60 টেকওয়েতে তারা আপনার রেড করেছিল
রেড করার পরে তারা সেখানে অসংখ্য ইল্লিগাল ওয়ার্কারদেরকে তারা ডিটেনশনে নিয়ে গেছে এবং তারা এখন ডিপোর্টেশন ফেস করছে এবং হোম অফিস বলছে যে তারা 171 রাইডার্স তারা অ্যারেস্টেড করেছিল ওভার 7 days ইন নভেম্বর এবং সেটা এনফোর্সমেন্ট ব্লিটস বলে তাদের একটা এনফোর্সমেন্ট ইউনিট যারা বিভিন্ন ভিলেজে বিভিন্ন সিটিজ এবং টাউনে তারা রেড করেছিল এবং 171 রাইডার্স যারা ডেলিভারি ম্যান তাদেরকে অ্যারেস্ট করেছিল এবং তার ভিতরে 60 ডেলিভারি ম্যান তারা এই মুহূর্তে ডিপোর্টেশন ফেস করছে এবং তাদেরকে ডিপোর্ট করা হবে। তো হোম সেক্রেটারি শাবানা মাহমুদ তিনি বলেছেন তারা টার্গেট করেছে যারা আনলফুলি ওয়ার্কিং করছে ইন দ্য গিগ ইকোনমিকে তাদেরকে অ্যারেস্ট করবে এবং ডিটেনশনে নিয়ে যাবে এবং পরবর্তীতে তাদেরকে রিমুভ করে দেবে। তো এটা একটা আপডেট গেল। এরপরে আরেকটা আপডেট দেব, সেটা হচ্ছে যে IBM তারা একটা রিপোর্ট ডিটেলস রিপোর্ট দিয়েছে যে তারা সিরিয়াস কনসার্ন বিশেষ করে যে ডিটেনশন সেন্টারে যে সিচুয়েশন আছে এবং সেখানে দেখা যাচ্ছে যে খুবই ওভার রুটিন হয় এবং আনজাস্টিফাইড ইউজ অফ ফোর্স মানে ফোর্স ইউজ করা হয় এবং এটার উপরে যে রিপোর্টটা দিয়েছে সেটা খুবই একটা ভয়াবহ রিপোর্ট। তো সেখানে সেই ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং বোর্ড তারা এই ইনভেস্টিগেশন করে তারা যে রিপোর্টটি দিয়েছে তারা বলতে চাচ্ছে যে রেস্টুরেন্ট হ্যাজ বিকাম রুটিন, মানে যে কোনো রেস্টুরেন্ট তারা রুটিন হিসাবে নেয় এবং ওভারসাইট ইজ উইক, যে কোনো জিনিস তারা খেয়াল করে না, দেখে না এবং যারা ডিটেন্ড ইন্ডিভিজুয়াল আছে তাদের ডিগনিটির দিকে লক্ষ্য রাখা হয় না এবং সেই ক্ষেত্রে তাদের ডিগনিটির ব্যাপারে ডিসরিগার্ড করা হয়ে থাকে। তো একটি ব্রিফ রিপোর্ট যেটা পাবলিশ হয়েছে লাস্ট উইকে ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং বোর্ড, সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের সিগনিফিক্যান্ট কনসার্ন রেজ করেছে এবং সেটি করেছে মূলত অন ইনকনসিস্টেন্ট, ডিসপ্রপোর্শনেট এবং অ্যাডুকেটলি তারা যে জাস্টিফাইড করে বিভিন্ন ধরনের ফোর্স ইউজ করে তাদের এঙ্গেজডে, যেটা আসলে সঠিক নয়। যারা যেসব এই ইমিগ্রেশন ডিটেনশনে যেসব ইন্ডিভিজুয়ালরা এখন আছে কিংবা থাকে, এই 9 পেজের এই রিপোর্টে সেটার কথা লেখা হয়েছে বাই ফোর্স অফ হ্যাবিট এবং হাউ the use of force in immigration detention has lost sight of necessary and dignity. এটা আপনারা ডাউনলোড করতে পারবেন এই পুরো 9 পেজেরটা। তো সেখানে IBM তারা মনিটরিং কন্ডিশনের ব্যাপারে বলেছে যে ডিটেনিদের যে ট্রিটমেন্ট করা হয় এই বিভিন্ন ধরনের ইমিগ্রেশন ডিটেনশন ফ্যাসিলিটিতে সেই সংক্রান্ত ব্যাপারে এবং তারা বলছে যে কনসিস্টেন্টলি হাইলাইটেড করা হয়েছে যে রুটিন এবং অফটেন আনজাস্টিফাইড ফোর্স ইউজ করা হয় অ্যাট বোথ ইমিগ্রেশন রিভিউয়াল সেন্টার্স এবং শর্ট টার্ম হোল্ডিং ফ্যাসিলিটি। কারণ দুই ধরনের আছে, একটা হচ্ছে ইমিগ্রেশন রিভিউয়াল সেন্টার আছে আর একটা হচ্ছে শর্ট টার্ম হোল্ডিং ফ্যাসিলিটি। দুই জায়গায় কিন্তু এই আপনার যে ফোর্স আছে সেই ফোর্সটা আনজাস্টিফাইডলি এটা ইউজ করা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এই রিপোর্টে আরও বলা হয়েছে যে ইমিগ্রেশন ডিটেনশন এটা একটি সিভিল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পদক্ষেপ রাদার দেন এ ক্রিমিনাল স্যাংশন। এটা আসলে ক্রিমিনাল স্যাংশনের জন্য এখানে রাখা হয় না, এখানে মূলত ডিটেনশন সেন্টারটা মূলত সিভিল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার মানে পদক্ষেপের জন্য, এটা কোনো ক্রিমিনাল স্যাংশনের জন্য নয়। অর্থাৎ ইউজ অফ হ্যান্ডকাফস অন ডিটেনিস হ্যাজ বিকাম স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। এখানে হ্যান্ডকাফ করা হয়, সেই হ্যান্ডকাফটা মূলত তাদের কাছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হয়ে গেছে, যে প্র্যাকটিসটা আসলে সঠিক নয়। তো এই ব্যাপারে তারা এক্সাম্পল দিয়েছে যে IBM তারা ফাউন্ড করেছে যে নিয়ারলি প্রত্যেকটা ডিটেন ইন্ডিভিজুয়াল যারা আছে
তাদেরকে যখন হসপিটাল অ্যাপয়েন্টমেন্টে নিয়ে যায় তখন কিন্তু তাদেরকে হ্যান্ডকাপ করা হয়, হ্যান্ডকাপ করে তাদেরকে নিয়ে যাওয়া হয়। এবং একটা ইনস্ট্যান্সে দেখা যায় যে একজন 70 বছরের একজন মানুষ ওনাকে হ্যান্ডকাফ দিয়ে ওনাকে কিন্তু আপনার সেক্ষেত্রে হ্যান্ডকাপ করে 70 বছরের একজন ভদ্রলোককে ওনাকে হ্যান্ডকাপ করা আছে, কিন্তু সে যে খুব রিস্ক সেই ধরনের কোনো কিছু কিন্তু পেপার ওয়ার্কে দেখা যায়নি, তারপর তারা হ্যান্ডকাপ করে তার হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছে। সেই ক্ষেত্রে ডিউটি ডাইরেক্টর রিক্স অন স্কট টু অ্যাপ্রুভ দ্য মেজার, এটা আসলে সে রিক্স ছিল না। সো IBM তারা নোট করেছে যে কিছু কিছু ডিটেন পিপুল আছে, তাদেরকে বলা হয়েছে যে বর্ডার্স দে হ্যাভ reluctant to attend hospital appointment due to stigma attached to being handcuffed in public. অনেকেই তারা হসপিটাল এখন যেতে চাচ্ছে না, কারণ পাবলিকলি তাদেরকে হ্যান্ডকাপ করা হয়ে থাকে, যেটা তারা আসলে এটা লাইক করে না। অতএব এই তাদের যে এই হেলথ কেয়ার যে অ্যাক্সেস আছে এটা আসলে অনেক লিমিটেড হয়ে যাচ্ছে ফর দোজ রিকোয়ারিং যাদের মেডিকেল অ্যাটেনশনের প্রয়োজন। এবং এক্ষেত্রে এভিডেন্সিং করছে যে তাদের যে পটেনশিয়াল হার্মফুল এবং হিউমিলিয়েশন নেচার অফ সাচ অ্যান অ্যাপ্রোচ, এটা কিন্তু ভীষণ হার্মফুল এবং হিউমিলেটিং নেচার। অতএব এই রিপোর্টে এটাই বলা হচ্ছে যে আসলে ডিটেনশন সেন্টারে খুব যে ফোর্সটা ইউজ করা হয়, যেটা সে ফোর্সটা আসলে করা উচিত না। এরপরের যে আপডেটটা আমি দেবো সে হচ্ছে বর্ডার সিকিউরিটি অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট। তারা এই অ্যাক্টটি কিন্তু এই রয়্যাল অ্যাসেন্ট সেটা রিসিভ করেছে। রয়্যাল অ্যাসেন্ট রিসিভ করা মানে কি হচ্ছে, এটা ফাইনালি এটা অ্যাক্ট হিসাবে এটা পাবলিশ হয়ে যাবে এবং এটা ইফেক্টিভ হয়ে যাবে। তো এটা যে এটা পাশ করার পরে এটা মূলত পার্লামেন্টে প্রথমে পাশ হওয়ার পরে দ্য বর্ডার সিকিউরিটি অ্যাসাইলাম অ্যাক্ট, পরবর্তীতে এটা রয়্যাল অ্যাসেন্ট তারা রিসিভ করেছে অন 2nd of December 2025-এ, এবং নাও এটা একটি ল হিসাবে পরিগণিত হলো। আর এই লেজিসলেশন যেটা ইন্ট্রোডিউস করা হয়েছে তা সেই ক্ষেত্রে নতুন পাওয়ার তাদেরকে দেওয়া হয়েছে, এবং সেই ক্ষেত্রে দিস রিপোর্টিং পিপুল স্মাগলিং গ্যাংস অ্যান্ড এনহ্যান্সিং ল enforcement operation at the UK border. A Home Office press release highlighted that key measures in the act, যেসব পরিবর্তনগুলো মূলত হয়েছে এই আপনার বর্ডার সিকিউরিটি অ্যান্ড অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্টে, সেটা নিয়ে এখন একটু আমি আলোচনা করি। তো এটার মাধ্যমে ইনফোর্সমেন্ট যে ইমিগ্রেশন ইনফোর্সমেন্ট আছে কিংবা পুলিশ আছে কিংবা ন্যাশনাল ক্রাইম এজেন্সি আছে, তারা মোবাইল ডেটাতে তারা মূলত অ্যাক্সেস নিতে পারবে। যেসব ইললিগাল মাইগ্রান্টস তাদের যেসব ফোন আছে সেগুলোতে তারা মোবাইল ডেটাতে অ্যাক্সেস নিতে পারবে, এবং এটার উদ্দেশ্য থাকবে যে তারা গ্যাদার করবে ইন্টেলিজেন্স এবং প্রসিকিউট পিপুল স্মাগলার্স যারা স্মাগলিং করে মানুষ নিয়ে আসে, তাদের এই যে কিভাবে তারা ইলিগাল মাইগ্রান্টদেরকে আনে, এইগুলো মূলত ডেটা পাওয়ার জন্যই এই যারা এই স্মাগলার যারা তাদের ফোনে তারা অ্যাক্সেস করতে পারবে এবং তাদের ডেটা নিতে পারবে, এবং তাদের ফোনগুলো তারা সিজ করতে পারবে ডিউরিং প্রপার্টি ভেহিকেল অর প্রিমিসেস সার্চেস উইদাউট অ্যান অ্যারেস্ট, এবং কোনো অ্যারেস্ট ছাড়াই কিন্তু তারা সার্চে যেতে পারবে, কিংবা ভিকেলে তারা যে কোনো ভিকেলে যেতে পারবে, এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু এই ফোনগুলো তারা সিজ করতে পারবে, এবং সেক্ষেত্রে তাদের সার্চ ওয়ারেন্টের প্রয়োজন নাই। সেকেন্ড যেটা বলা হয়েছে যে এই ক্রিমিনাল অফেন্স যেটা রিলেটেড টু পিপুলদের যে স্মাগলিং যেটা ক্রিয়েটিং করা হয়ে থাকে। কল আছে, হ্যালো কলাস, আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার কোশ্চেনটা করুন প্লিজ।
কোশ্চেন আমার তো about 3 questions. জি বলুন। একটা হলো আপনার ফার্স্ট ইজ আপনার আমার ওই ফ্যামিলি লাইফে মানে কি বলে আমার মেয়ের ইয়েতে আর কি 7 years টুতে আমি এবং আমার ওয়াইফ আমরা ওই 10 years টুট এবং 10 years টুট অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমরা কি সরাসরি এই আপনার ন্যাচারালাইজেশনে অ্যাপ্লাই করতে পারবো না আমাদের ইনডেফিনিট করতে হবে? 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো স্যার একটা অনেকদিন আগে একটু বলছিলেন যে ওই যে ইয়েটা আপনি কি বলে যারা ইউনিভার্সাল ক্রেডিট অ্যাভেল করতেছে তারা দে উইল গেট 480 পাউন্ড উইদিন দিস ইয়ার। তো ওইটা কি আপডেট কিছু আছে নাকি? এই দুইটা করছেন আমার একটু ইয়ে আছে আর কি। প্রথম হচ্ছে যে আপনাকে ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে বা সেটেলমেন্ট যেটা সেটার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আচ্ছা এবং সেই ক্ষেত্রে যে রিকোয়ারমেন্টস হচ্ছে নলেজ অফ ইংলিশ। কিন্তু আপনি তো কিসে, আপনি কি ইউ সেটেলমেন্ট স্কিমে? আমি বুঝতে পারলাম না, আপনি 10 years রুট টু সেটেলমেন্টে পেয়েছেন, তাই না? আপনার তাহলে লাইফ ইন দ্য ইউকে টেস্ট এবং B1। আমি 72 প্লাস, আমি 72 প্লাস এবং ডিজেবল। ওকে, তাহলে এগুলো লাগবে, কিন্তু আপনি এক্সামটেড হবেন যেহেতু আপনি 65 অ্যান্ড ওভারঅলে আপনার জন্য এটা এক্সামটেড। অতএব আপনাকে সেটেলমেন্ট এবং কিংবা আইলারের জন্য অ্যাপ্লিকেশন করবেন, করে আপনি অ্যাপ্লিকেশন সাকসেস হলে তারপরে আপনাকে 12 months এই আইলারে থাকতে হবে। থাকার পরে যে আপনি ন্যাচারালাইজেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেনের অ্যাপ্লিকেশন করতে পারবেন, তখন আপনাকে কিন্তু নলেজ অফ ইংলিশ এবং লাইফ ইন দ্য ইউকে টেস্ট B1 হচ্ছে নলেজ অফ ইংলিশের লেভেল, আর লাইফ ইন দ্য ইউকে যেটা আপনার সেটাও আপনাকে পাস করতে হবে। এই দুইটা সার্টিফিকেট আপনার ন্যাচারালাইজেশন অ্যাজ ব্রিটিশ সিটিজেন লাগবে, এবং আপনার 10 yearsের আপনার যে এমপ্লয়মেন্ট হিস্ট্রি লাগবে, 5 yearsের আপনার ট্রাভেল হিস্ট্রি লাগবে, এবং আপনার যতগুলো অ্যাড্রেস ছিল লাস্ট 5 yearsে সেগুলো আপনাকে দিতে হবে। তো এটা হলো আপনার ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনের জন্য। আর আরেকটা করছেন, আমি ব্রেক থেকে এসে আপনাকে প্রশ্ন উত্তর দেবো। আপনি প্রয়োজন লাইন থাকতে পারেন, আমি ব্রেকের ভিতরে আপনার আনসার দিতে পারি, অথবা আমরা যখন আবার আসবো তখন দেবো। রিফিউজাল লেটার অফ ইনডিফিনিট লিভ টু রিমেন ইন টোইক কেসেস। তো এই ঘটনায় দেখা যায় যে, এই কেসে দেখা যায় যে একজন অ্যাপ্লিকেন্ট সে তার একটি রিফিউজাল পেয়েছিল, সেটার বিরুদ্ধে সে চ্যালেঞ্জ করেছিল, এবং সেই অ্যাপ্লিকেশনটা ছিল ইনডিফিনিট লিভ টু রিমেন অন দ্য গ্রাউন্ড যে সে কন্টিনিউয়াস রেসিডেন্ট রিকোয়ারমেন্ট সে মিট করতে পারে নাই। কলার আছে, কল নেই। হ্যালো, সালাম আলাইকুম কলার। হ্যালো হ্যালো কলার মনে হচ্ছে একটু সমস্যা আছেন, এখন লাইনগুলো বারবার কেটে যাচ্ছে। তো আমি আপডেটে চলে যাই। সেটা এখন হচ্ছে যে আপনার যেটা বলতে চাচ্ছি যে একটি টোইকের কাছে দেখা যাচ্ছে যে আপনার একটি অ্যাপিল মূলত অ্যালাউড হয়েছে এই আইলার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। সেটা নিয়ে এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো যেটা ফ্যাক্টটা হচ্ছে যে তার একটা আইলার অ্যাপ্লিকেশন সে করেছিল এবং সেটা রিফিউজ করা হয়েছিল, এবং এটার কারণ হচ্ছে তারা হোম অফিস বলেছিল যে সে এই যে আইলার যে রিকোয়ারমেন্ট সেটা সে ইয়ে করে নাই, মিট করতে পারে নাই। তো কিন্তু এর কারণ হচ্ছে যে তার যে একটা লিভ ছিল সেটা ক্যান্সেল হয়েছিল 2014-এ, এবং সেটা রংলি মূলত ক্যান্সেল করা হয়েছিল বিকজ তার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট যেটা সেটা সে
বাই ডিসিপশন, টোইক যেটা সে বাই ডিসিপশন সে এটা অপটেন করেছিল। কল আছে। হ্যালো কলার, সালাম আলাইকুম। জি বলুন। 20 বছরের রাইটে। জি 20 বছর রাইটে বলুন। হ্যালো, শুনতে পান? কলার কি শুনতে পান? কিছু একটা সমস্যা হচ্ছে মনে হচ্ছে। হ্যালো কলার, শুনতে পান? কলার মনে হয় একটু সমস্যা আছে। তো আমি আপডেটে চলে যাই। তো টোইকের একটি কেসে আইলার অ্যাপ্লিকেশন করেছিল এবং টোইকের কারণে এটা রিফিউজ হয়ে গিয়েছিল এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে তার 2014-এ তার যে অরিজিনাল অ্যাপ্লিকেশন এটা রিফিউজ হয়েছিল এবং সেটা কারণ হচ্ছে যে সে টোইকের যে সার্টিফিকেট সেটা অবটেন করেছিল এবং সেই অবটেন করাটা মূলত বাই ডিসিপশন ছিল। এটাই মূলত হোমস বলতে চাচ্ছিল এবং সে কারণে তার এই অ্যাপ্লিকেশনটা মূলত রিফিউজ হয়ে গেছিল। তো পরবর্তীতে সে এসেছিল একজন স্টুডেন্ট হিসাবে। আসার পরে সে তার ভিসা এক্সটেনশন করে একবার, করার পরে তার যে ভিসা এক্সটেনশনে করতে যায় তখন তার অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছিল এবং সেক্ষেত্রে করার কারণ ছিল যে সে তার বিরুদ্ধে এলিগেশন ছিল যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট সে ডিসক্রিপশনের মাধ্যমে এটা অবটেন করেছিল এবং সেটা মূলত যে টোইক আছে, টেস্ট অফ ইংলিশ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। যে হ্যালো, সালাম আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো। আমার একটা কোশ্চেন হলো, লাস্ট ইয়ার আমরা আইএলএর পাইছি। একটু জোরে বলেন, একটু জোরে বলেন। লাস্ট ইয়ার আমরা আইএলএর পাইছি। আইলার পেয়েছেন আপনি? কংগ্রাচুলেশন। কবে পেয়েছেন? জোরে বলেন। জানুয়ারিতে আইলার পেয়েছেন, কংগ্রাচুলেশন। বলুন তারপর কি হলো? আমি যে নেজারেশন করতে আমরা হইলাম সৈয়দ, সেফটি আমরা সৈয়দ। জি। আমার জানো কত ফিস লাগবো? ফিস লাগবো নি আর কতদিনের ভিতরে ন্যাচারালাইজেশন আছে ব্রিটিশ সিটিজেনের অ্যাপ্লিকেশন করতে গেলে যারা অ্যাডাল্ট আছে এবং যাদের বয়স বিটুইন 18 to 65 তাদের নলেজ অফ ইংলিশ তাদেরকে স্যাটিসফাই করতে হবে। সেই ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লেভেল B1 এবং লাইফ ইন্টারভিউ টেস্ট তাদেরকে পাস করতে হবে এবং আপনারা আইলার পাওয়ার পরে যদি আপনার স্পাউস ব্রিটিশ না হয় আপনাকে আইলার পাওয়ার পরে 1 বছর আপনাকে অপেক্ষা করতে হবে, তারপরে আপনি অ্যাপ্লিকেশনের জন্য কোয়ালিফাই করবেন। কিন্তু আপনার যদি ব্রিটিশ স্পাউস থাকে তাহলে আপনি পাওয়ার পরপরই অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনাকে আর ফিস হচ্ছে 1735 ফর দ্য অ্যাডাল্ট, 1735। আমার আইএলআর কি লাগবে? আপনার আইলারে যেহেতু নলেজ অফ ইংলিশ স্যাটিসফাই করতে পেরেছেন অতএব ওইটা দিয়ে আবার আপনি ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনে নলেজ অফ ইংলিশ স্যাটিসফাই করতে পারবেন। কিন্তু নতুন করে আবার ফি দিতে হবে। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন যখন করবেন প্রত্যেকবারই আপনাকে ফিস দিতে হবে। আইলারের জন্য এক ধরনের ফিস দিচ্ছেন প্রায় 3200 সামথিং, আর এখন 1735 ফর দ্য অ্যাডাল্ট আপনাকে ফিস দিতে হবে। আপনাকে 10 ইয়ার্সের এমপ্লয়মেন্ট হিস্ট্রি দিতে হবে, 5 ইয়ার্সের ট্রাভেল হিস্ট্রি দিতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনি যে গুড পারসন এবং গুড ক্যারেক্টার এটা আপনার অবশ্যই স্যাটিসফাই করতে হবে, তাহলে আপনার অ্যাপ্লিকেশন সাকসেস হবে এবং অবশ্যই আপনাকে 3 থেকে 6 মাস ওয়েট করতে হবে এই ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন ডিসিশন পেতে গেলে। ঠিক আছে, আর কিছু জানতে চান? আপনার লাইন ভেঙে যাচ্ছে। আমি প্রশ্নের উত্তর দিয়েছি। আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু আপনার সরাসরি
ফেসবুকে যাচ্ছে, ইউটিউবে যাচ্ছে। অতএব আপনারা পরবর্তীতেও আনসারগুলো দেখে নিতে পারবেন যদি আপনারা মনে করেন যে আপনারা শুনতে পান নাই বিকজ অফ দ্য ব্যাড কানেকশন। আচ্ছা, নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার, আপনারা দুজনে কথা বলেন না, আমার সঙ্গে কথা বলুন। হ্যালো কলার, 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 হ্যালো, আমার সঙ্গে কথা বলুন, আমার সঙ্গে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমার একটা কথা রে বাবা, আমার ব্রিটিশ পাসপোর্ট আছে, বাংলাদেশি পাসপোর্ট না হইলে কিটা দেশে যাওয়া যাইতো নাই। ব্রিটিশ পাসপোর্ট আপনি বাংলাদেশে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনি নো ভিসা রিকোয়ার্ড যে স্ট্যাম্প আছে ওই স্ট্যাম্পটা বাংলাদেশ হাই কমিশন থেকে অবটেন করতে হবে। যদি ওইটা থাকে তাহলে আপনি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে বাংলাদেশে যাতায়াত করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমার নো ভিসা এটা আছে, তাহলে আপনি যেতে পারবেন। নো ভিসা রিকোয়ার্ড যে স্ট্যাম্প হাই কমিশন থেকে যদি ব্রিটিশ পাসপোর্টে থাকে ওইটা দিয়ে আপনি বাংলাদেশি পাসপোর্টও লাগবো। আর বাংলাদেশি পাসপোর্ট যদি ভ্যালিড পাসপোর্ট থাকে তাহলে আপনি যাতায়াত করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু বাংলাদেশ পাসপোর্টে গেলে আপনার ই ভিসাটা কিন্তু আবার আপনার থাকতে না, হবে। আমার একটা টাইম গেছে কি, আমার একটা এক্সপায়ার হয়ে গেছে। তাহলে আপনি ব্রিটিশ হয়ে আপনি কেন এক্সপায়ারি পাসপোর্ট নিয়ে চিন্তা ভাবনা করছেন? ওইটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করেন না। তবে পাসপোর্টটা আপনি পারলে রিনিউয়াল করে আপনি সিন্ধুকের ভিতরে রেখে দিতে পারেন, কিন্তু এটা আর ইউজ করার দরকার নেই। আচ্ছা বাবা, থ্যাংক ইউ বাবা। বাংলাদেশে যখন আপনি আল্লাহ আপনার ভালো করুক। জমি বিক্রি করতে যাবেন, ব্যাংকে যাবেন, তখন আপনি বাংলাদেশের পাসপোর্টটা নিয়ে ইউজ করতে পারবেন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো সেই দর্শক, আমি টুইকের একটা কেসে আইলার অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছিল এবং সেই কেসে কিন্তু সে পরবর্তীতে কিন্তু সাকসেস হয়েছিল, সেটি নিয়ে আমি আলোচনা করছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব, আমি 20 বছরের একটা কেস করতাম প্লিজ। জি বলুন। আমি 20 বছরের একটা কেস করতাম, তো আমার সর্বমোট কত টাকা খরচ লাগবে প্লিজ? আমার 1 নাম্বার প্রশ্ন। আমি একজন সিনিয়র ব্যারিস্টার যে কেস করতাম চাই, আর আমি যদি কেস করলে পরে আমি এরপরে খাম করতাম পারবো নি, বা আমার মালিকের বা আমার কোনো সমস্যা হইব না কেসের পরে? আপনি তাহলে কি অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন বললেন? 20 বছরের রুটে একটা কেস করতে চাই। আপনি কি আপনি 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 কি 20 বছর ধরে এদেশে আছেন? আসছিলেন কিভাবে? হ্যাঁ, আমি 20 বছর ধরে এদেশে আছি। আমি আসছি অন্য আরেকজন পাস করে চলে আসছিলাম প্লিজ। ওকে, 20 ইয়ার্স যদি কন্টিনিউয়াসলি আপনি ইউকেতে লিগালি অথবা আনলফুলি, কম্বিনেশন অফ বোথ যদি থাকেন, তাহলে আপনি অ্যাপ্লিকেশন ফর লিভ টু রিমেন ইন দ্য ইউকের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আন্ডার প্রাইভেট লাইফের বেসিসে। আপনি কি একা? জি, আমি একা। ওকে, প্রাইভেট লাইফের বেসিসে এক্ষেত্রে আপনাকে FLR-AP অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই ফর্মটা সুন্দরভাবে কমপ্লিট করতে হবে। করার পরে আপনার একটা ফিস আছে এবং ইমিগ্রেশন হেলথ সার্চার্জ আছে। ফিসটা সম্ভবত 1300 পাউন্ডের মতো, আর আপনার ইমিগ্রেশন হেলথ চার্জ আছে। সব মিলায়ে আপনার খরচ হবে সম্ভবত প্রায় 4000, আন্দাজ এস্টিমেটেড বলছে 4000 পাউন্ড। হোম অফিসের ইমিগ্রেশন হেলথ চার্জ এবং অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস, এই দুটা আপনার এখানে হয়তো খরচ হবে। আর আপনি নিজে করলে কোনো খরচ হবে না, আর লয়ারদের করলে লয়ার যেভাবে আপনার কাছে ফিস নেয় সেটা। এই হচ্ছে আপনার খরচ। এবার আসি ডকুমেন্টের ব্যাপারে, যে কি কি ডকুমেন্ট লাগবে। প্রথমে ওরা আমি মনে করি একজন সিনিয়র ব্যারিস্টার যে যদি করি, থানের কত ফিস আছে প্লিজ? কার অফিস? একজন সিনিয়র ব্যারিস্টার যে যদি করি তাহলে কত ফিস আইব প্লিজ? এটা সেই সিনিয়র ব্যারিস্টার কেমন চার্জ করে, উনি কতদিনের সিনিয়র, এটার উপরে নির্ভর করবে। যেরকম আমি একজন সিনিয়র আমি জানি একজন সিনিয়র ব্যারিস্টার, মনে হয় আমাকে যদি রাফলি একটা ধারণা দেন প্লিজ, আমি রিকোয়েস্ট করতে দিচ্ছি। তো অনেকে 1259, 1500, 2000 এরকমের চার্জ করে, এরকম। জি,
2000 আচ্ছা জি। আর আর হচ্ছে আপনার আপনি যে আমি আরেকটা কথা বলছিলাম, আমি যদি মনে করেন কেস করার পরে আমি যদি কিছু খারাপ করি তাহলে আমার মালিকের বা আমার কোনো সমস্যা হইব না কেস করার পরে? কেস করার পরে আপনি সিকিউর থাকবেন, আপনাকে ধরে পাঠিয়ে দেবে না, কিংবা আপনাকে কোথাও যদি ধরেও যে আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে তাহলে আপনাকে ছেড়ে দেবে, কারণ অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকার সময় সাধারণত আপনার ধরে কাউকে পাঠিয়ে দেয় না। তো যে কারণে আপনি সিকিউর থাকবেন অ্যাপ্লিকেশনটা করলে। অ্যাপ্লিকেশন যখন করবেন আর মালিকের কোনো ফাইন করবে না যদি ইমিগ্রেশনে ফাইন দেখা যায়? এখন যদি আপনার পারমিশন টু ওয়ার্ক না থাকে সেক্ষেত্রে মালিককে ফাইন করতে পারে। যদি আপনি বলেন যে হ্যাঁ আমি এখানে কাজ করছি কিন্তু আমার তো পারমিশন নাই, এবং তারা যদি সেক্ষেত্রে কিন্তু তারা ফাইন করতে পারে। সেটা নির্ভর করবে এনফোর্সমেন্ট ইউনিট যারা আসছে তাদের উপরে। কিন্তু আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকলে আপনাকে সাধারণত ডিটেনশনে নেওয়া কিংবা আপনাকে হয়তো রিমুভ করবেন না। ঠিক আছে? আমি আপনার কাছ থেকে কথাটা পাই, আমি খুবই একটা খুশি হয়েছি। আমার তো প্রশ্নটা হইলো যে যখন আমি কেস করলে পরে তো ধরেন 1 বছরও লাগতে পারে, 1.5 বছর, 1 বছর লাগবে, 1 বছর লাগবে। কোনো রুজি রোজগারের কোনো উপায় নাই, আমি চলব কেমনে, তা কখনো খাইব কেমনে? আমি এর জন্য বলছি যদি কাজ করছি তাহলে মালিকের বা আমার কোনো সমস্যা হবে না। আপনি তো বলছেন আমার হবে না, মালিকের যদি ফাইন হয়ে যেত মালিক আমার রাখবে না কাজে, তা আমি চলবো কেমনে? জি, এটাই হচ্ছে এটা একটা সমস্যা। যে কারণ এখন আল্লাহ করতে হবে, কারণ আপনার তো নিজের চলতে হবে, আপনার তো সরকার কিছু দেবে না, কিংবা আত্মীয়স্বজনরা আর কয়দিন খাওয়াবে, তখন আপনার তো কিছু করেই খেতে হবে। অতএব আল্লাহর হাওলা, আল্লাহর উপর ভরসা রাখেন আর যা করছেন করতে থাকুন, এছাড়া তো আর কোনো উপায় নেই। কারণ আপনি তো আর মানে আপনার তো মানে প্রয়োজন, থাকা জায়গা প্রয়োজন, আপনার খাবার প্রয়োজন, তাই না? আপনি তো প্রয়োজনের তাগিদে আপনি এটা করছেন। অতএব আমি বলবো যে এটা কোনো অন্যায় না আপনি যেটা করছেন, কিন্তু আইনের দৃষ্টিতে এটা ওরা বলে যে আপনি করতে পারেন না। কিন্তু আপনার রুটি রুজির জন্যে তো আপনি কিভাবে চলবেন, কিভাবে থাকবেন, কোথায় থাকবেন, আপনার তো করতেই হবে, ঠিক না? এই কারণে এইটার কারণে আপনার কথাটা, বাট এখন তো জরিমানা 45,000 কত হাজার এলান করে মালিকে, যদি মালিকে তাকে জিজ্ঞেস করবে আমার কাগজ রাখবে আমার কাগজপত্র দেন, তখন আমি যদি কেস করছি এই কাগজ যদি দেই এইটা দিয়ে তারা আমার কাগজ রাখবো কিনা? না, কাজে রাখতে তারা পারে না যে আমি কেস করছি, আমার কেস পেন্ডিং আছে। কারণ আপনার তো এই অ্যাপ্লিকেশন চলাকালীন সময়ে আপনার তো কাজের পারমিশন থাকবে না, যেহেতু আপনার কাজের পারমিশন আগে ছিল না, ঠিক আছে? কিন্তু আপনি অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকাকালীন সময়ে আপনাকে এদেশে থাকতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবং এই অ্যাপ্লিকেশনগুলো অনেক সময় 1 বছরও লাগে, তার বেশিও লাগে, সেই সময় পর্যন্ত আপনি মোটামুটি সিকিউর। এখন কাজ করার ব্যাপারটা আইনের দৃষ্টিকোণ থেকে এটা সঠিক নাই, আবার আপনার রুটি রুজি আপনি কিভাবে চলবেন সেদিক থেকে চিন্তা করতে গেলে মানবতার কারণে সেটা তো আপনাকে করতেই হবে। আর এই কাজ করছেন বলে যে আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ তারা করবে না, কারণ ওরা জানে যে একটা লোক কিভাবে চলবে তা সে যদি কাজ না করে। তো যে কারণে এটা একটা ওপেন সিক্রেট, কিন্তু আইনের ব্যাপার যখন আসবে তখন আইন একরকম চলবে, আর এখন যেভাবে আছেন সেভাবে চালিয়ে যান, ঠিক আছে? ব্যারিস্টার সাহেব আপনার থ্যাংক ইউ আপনার এই সমস্ত পরামর্শের জন্য। আমার লাস্ট ছোট্ট একটা প্রশ্ন, যে ওই যে মনে করুন 1 বছর বা 1.5 বছর যে কেসে লাগে, এখানে ফিস বেশি না কোনো ভাই আগানি দেয় বলে? ফিস আপনি ফি ওয়েয়ারের অ্যাপ্লিকেশন করা যাবে, ফি মওকুফের অ্যাপ্লিকেশন করতে পারেন। ফিউবে না মনে করুন আপনার হোম অফিসের তো 30 টাকা এটা তো দিলাম, ধরুন 6000 লাগতো, এখন কি আরো যদি 1000 বা 2000 ফিস বেশি না, ধরুন 1 বছর কেসের সময় এটা প্রায়োরিটি সার্ভিস, প্রায়োরিটি সার্ভিস বলা হয়। দুইটা সার্ভিস, একটা প্রায়োরিটি একটা সুপার প্রায়োরিটি। 1000 পাউন্ড দিলে সুপার প্রায়োরিটি, যেটা তারা 24-48 ঘন্টার ভিতরে ডিসিশন দেয় বায়োমেট্রিক ডেট থেকে, আর সুপার প্রায়োরিটি হলেও হয়তো তারা 2-3 দিনের ভিতরে ডিসিশন দিয়ে দেয়। কিন্তু ইনিশিয়াল অ্যাপ্লিকেশন, আপনি যে অ্যাপ্লিকেশনটা করবেন এটা FLRFP অ্যাপ্লিকেশন অন দ্য বেসিস অফ প্রাইভেট লাইফ আন্ডার FLRFP অ্যাপ্লিকেশন, এই ইনিশিয়াল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার প্রায়োরিটি কিংবা সুপার প্রায়োরিটি সার্ভিস নাই,
কারণ ওরা দেখবে যে আপনি এই 20 ইয়ার্সে দেশে আছেন, প্রত্যেক বছরের তারা কিছু ডকুমেন্ট চাইবে, অফিসিয়াল ডকুমেন্ট চাইবে, কীভাবে আসছেন এগুলো তারা জাস্টিফাই করবে, তারপরে আপনার অ্যাপ্লিকেশনটা তারা গ্রান্ট করবে। তো যে কারণে সেক্ষেত্রে 1 বছর কিংবা তারও বেশি এটা সময় লাগে। এই মুহূর্তে 1 বছরের উপরে এটা ব্যাকলগে আছে ডিসিশন দিতে। তো এই সময় পর্যন্ত কিন্তু আপনার অপেক্ষা করতে হবে। তবে যখন ওরা ডিসিশন নেবে তার আগে কিন্তু আবার আপনাকে লয়ারকে চিঠি দেবে যে আরও কিছু ইনফরমেশন কিংবা ডকুমেন্ট পাঠানোর জন্যে, তখন আবার সুন্দর করে একটা কভার লেটার দিয়ে সেগুলো আবার এক্সপ্লেন করে কিন্তু পাঠাতে হয়। অতএব 20 ইয়ার্সের অ্যাপ্লিকেশনটা কিন্তু বেশ কমপ্লেক্স এবং বেশ কঠিন এবং অনেক সময় দিয়ে সুন্দর করে এই কেসটা সাজিয়ে তাদেরকে মূলত পাঠাতে হয়, তাহলে সাধারণত এগুলো সাকসেসফুল হয়। ধন্যবাদ কলার, আপনার থ্যাংক ইউ ভেরি মাচ কলের জন্য। তো সেই দর্শক, আমি টইকের একটা কেসের ব্যাপারে আমি বলেছিলাম যে সেটা অ্যাপিল এলা হয়েছে এবং পরবর্তীতে সে আইএলআর পেয়েছে। এবার আমি একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আসব। সেটা হচ্ছে যে আপনারা জানেন গত 20th of November 20th of November আপনার যে কনসালটেশন লঞ্চিং হয়েছে, সেই কনসালটেশনের উদ্দেশ্য হচ্ছে যে কোয়ালিফাইং পিরিয়ড ফর আইএলআর যেটি এই মুহূর্তে 5 ইয়ার্স আছে, এটা বেড়ে এটা 10 ইয়ার্স হয়ে যাবে। এটা হওয়ার পরেই কিন্তু যারা মাইগ্রেন্ট এদেশে আছে তারা কিন্তু বিভিন্নভাবে প্যানিকিং করছে এবং তারা আমাকে ফোন দিচ্ছে এবং জানতে চাচ্ছে যে এখন তাদের কি করণীয়। কারণ হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে বেসলাইন তারা 10 ইয়ার্স দিয়েছে ঠিকই, কিন্তু ইচ্ছে করলে এটা 3 ইয়ার্সেও আনা সম্ভব, ইচ্ছে করলে এটাকে 5 ইয়ার্সে আনা সম্ভব, ইচ্ছে করলে এটা 1 ইয়ার্স মাইনাস করা সম্ভব। আবার অনেক সময় পার্সোনাল ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টেন্সের বেসিসে এটা 15 ইয়ার্স হতে পারে, 20 ইয়ার্স হতে পারে, আবার এটা 30 ইয়ার্সে চলে যেতে পারে। অতএব সবাই এটা নিয়ে খুবই প্যানিকিং করছে। তো প্রথমে আমি একটু বলে রাখি যে আমি সবসময় বলি এই কনসালটেশনটা এসেছে মূলত হোয়াইট পেপার থেকে। হোয়াইট পেপার পাবলিশড হয়েছিল 12th of May 2025-এ। সেখানে প্রস্তাব দেওয়া ছিল যে ইমিগ্রেশনের উপরে তারা রিশাফলিং করবে এবং অনেক অনেক পরিবর্তন করবে, এবং সেটার ধারাবাহিকতায় তারা 22nd of July 2025-এ তারা প্রথম পরিবর্তন আনে। স্কিল ওয়ার্কারের যে লেভেল সেটাকে তারা 6 and above করে ফেলে, এবং এটার ভিতরে ব্রেকে যাচ্ছি দর্শক। আমি ব্যারিস্টার MQ হাসান আপনাদের সঙ্গে আছি এবং আমার সঙ্গে আছেন ডাইনামিক এবং সিনিয়র প্রডিউসার মুশির রহমান। আবারও দেখা হচ্ছে ব্রেকের পরে। আমি কল দিচ্ছিলাম এবং আপডেট দিচ্ছিলাম, এবং যে বিষয়টি নিয়ে আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে রিসেন্টলি যে কনসালটেশন শুরু হয়েছে 10 ইয়ার্স সেটেলমেন্টের ক্ষেত্রে, কোয়ালিফাইং পিরিয়ড এই মুহূর্তে 5 ইয়ার্স আছে, সেটাকে 10 ইয়ার্স করার ব্যাপারে। তো এটার বিষয়ে আসলে অনেকে কনফিউজ হয়ে যাচ্ছেন যে ব্যাপারটা কি হতে যাচ্ছে, এই মুহূর্তে কি করা উচিত, কি করণীয়। এইভাবে কিন্তু অনেকেই ফোন দিচ্ছেন এবং বিভিন্নভাবে তারা কিন্তু কনসার্ন তারা কিন্তু রেজ করছেন। তো এই ব্যাপারে আমি একটু কথা বলি। প্রথমে বলি যে এটি মূলত আমি বলবো যে এই মডার্ন ওয়ার্ল্ডের বিশেষ করে ইউকের জন্য এই ধরনের যে চেঞ্জ আসছে এটা অনেক অনেক বড় ধরনের চেঞ্জ এবং খুবই রেডিক্যাল একটা চেঞ্জ আসছে। তো এই চেঞ্জের কারণ সম্পর্কে আমি পরে যাচ্ছি। প্রথমে আসছি যে কেন এই চেঞ্জটা করতে যাচ্ছে। তারা এই চেঞ্জের ব্যাপারে যেটা বলতে চাচ্ছে যে নেট মাইগ্রেশন এটা মূলত অনেক অনেক বেড়ে গিয়েছিল, বিশেষ করে কনজারভেটিভ পার্টি যখন ছিল তখন। তো যে কারণে নেট মাইগ্রেশন বলতে কি বোঝায়? নেট মাইগ্রেশন সেটা বোঝায় যে মাইগ্রেন্ট যারা আসে, স্টুডেন্ট কিংবা স্কিল ওয়ার্কার সহ বিভিন্ন PBS যেসব ভিসা সহ অন্যান্য ভিসা যারা আসে মাইগ্রেন্ট হিসাবে, তারা আসে আবার চলে যায়। তো আসছে এবং চলে যাচ্ছে, এটার পরে যে দেখা যাচ্ছে যে তারা কতজন এ দেশে থেকে যাচ্ছে এটার উপরে মূলত নির্ভর করে থাকে। তো
সেইটা দেখতে যে দেখা যায় যে কি পরিমাণ এই ইন্ডিভিজুয়াল ইউকেতে থেকে যাচ্ছে, যেটা থেকে যাচ্ছে সেটাকেই নেট মাইগ্রেশন বলা হয়ে থাকে। তো এই নেট মাইগ্রেশন অনেক অনেক বেশি হয়ে গেছিলো এবং নেট মাইগ্রেশনকে কমানোর জন্যে তারা একটি হোয়াইট পেপার পাবলিশ করে ইন 2025-এর 12th of May-তে, এবং সেখানে ইমিগ্রেশন লয়ের উপরে অনেক অনেক পরিবর্তনের প্রস্তাবনা আনা হয় এবং সেটার ধারাবাহিকতায় 22nd of July-তে তারা প্রথম পরিবর্তন আনে। স্কিল ওয়ার্কারের যে লেভেল এটা 6+ করে দেওয়া হয়, তারপরে স্যালারির উপরে পরিবর্তন আনা হয়, লিস্টের উপরে পরিবর্তন আনা হয় এবং কেয়ার এবং সিনিয়র কেয়ারার যে ভিসাগুলো নিয়ে যারা ওভারসিজ থেকে আসতো সেটাও বন্ধ করে দেওয়া হয় এবং আরও অনেক ধরনের রিশাফলিং এবং 170 মতো এসওসি যে জব টাইটেল সেগুলো মূলত এই স্কিল ওয়ার্কার থেকে ডিলিট করে দেওয়া হয়। তো এই পরিবর্তন 22nd of July-তে হয়। এরপরে আমরা 11th of December-এও নভেম্বরেও আমরা কিছু পরিবর্তন দেখেছি। এরপরে এখন যেটা নিয়ে সমালোচনা হচ্ছে কিংবা কনসালটেশন হচ্ছে সেটা হচ্ছে যে 10 years যেটা কোয়ালিফাইং পিরিয়ড, এটা 5 years থেকে 10 years হবে কিনা। শুধু দর্শক দেখা যাচ্ছে কলার আছে, কল নিয়ে আবারও আমি এই ডিসকাউন্টে চলে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনার কথা ঠিক ভালো বোঝা যাচ্ছে না, একটু মুখের কাছে নিয়ে একটু টিভি থেকে দূরে সরে যে কথা বলেন তাহলে আমি হয়তো শুনতে পাবো। আমি বলছি যে ওভারস্টেয়ার থাকলে এদের সাথে 20 ইয়ার্স একটা রুট আছে, এই রুট কোনো চেঞ্জ করছে? যারা এদেশে লিগালি আনলফুলি যদি 20 ইয়ার্স থাকে তাহলে কিন্তু তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, এটার উপরে কোনো চেঞ্জ নাই। অতএব আপনি এই যদি কোয়ালিফাই করে থাকেন, 20 ইয়ার্স যদি কমপ্লিট করে থাকেন, তাহলে আপনি আন্ডার প্রাইভেট লাইফে বেসিসে অন দ্য বেসিস অফ প্রাইভেট লাইফ আন্ডার এফএলআরপি-তে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এভরি ইয়ার তো তারা ডকুমেন্ট চাইতে, আমার এভরি ইয়ার ডকুমেন্ট হলো আমি বলি দেন আমার ব্যাংক স্টেটমেন্ট আছে এভরি ইয়ার, আমার বেশি ব্যাংকের ডকুমেন্ট আছে, আর এভরি ইয়ার কোনো অত বেশি ডকুমেন্ট নেই। তো এটা কি অ্যাকসেপ্ট করবে? এটা নির্ভর করবে, ওরা এক্সপেক্ট করে যে আপনার প্রত্যেক বছরের প্রত্যেক মাসের ডকুমেন্ট ওরা আসলে চায়। তো সেই ক্ষেত্রে যে আপনি যদি ব্যাংকের স্টেটমেন্ট থাকে প্রথম থেকে এ পর্যন্ত, একটা ব্যাংকের স্টেটমেন্টের যদি সিরিজ অফ ব্যাংকের স্টেটমেন্ট প্রত্যেক মাসের প্রত্যেক বছরের থাকে লাস্ট 10 ইয়ার্সে, তাহলে এই একটা ডকুমেন্টে এনাফ। আবার যদি জিপির রেকর্ড থাকে যে আপনি আসার পরের থেকে জিপির সঙ্গে রেজিস্ট্রেশন হয়েছেন এবং এ পর্যন্ত অ্যাপ্লিকেশন পর্যন্ত সেই জিপি রেকর্ড আছে, তাহলে একটা ডকুমেন্টও কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়া সম্ভব। তো এই ক্ষেত্রে সবসময় আপনারা যে কোনো লয়ারের কাছে যাবেন, 1-to-1 আপনারা বসে আপনাদের ফ্যাক্ট সার্কামস্টেন্স বলে লিস্ট অফ ডকুমেন্ট নিয়ে তারপরে আপনারা অ্যাপ্লিকেশনগুলো করবেন, তাহলে সাকসেস হবে। একটা জিনিস স্যার বুঝতে পারছি যে আমার অ্যাকাউন্টে তো টাকা মাইসে বার হয়ে যায়, এটার লাগে কোনো কোয়েশ্চন করবো না? সেটা নিয়ে ওরা কোয়েশ্চেন করবে না, ওরা ডকুমেন্ট পেলেই তারা হ্যাপি। আপনি ওইটা নিয়ে তারা কোনো সমস্যা হবে না আপনার, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ওয়ালাইকুম। তো আমি যেটা বলছিলাম যে কনসালটেশনটা হচ্ছে বলতে কি বোঝায়? কনসালটেশন বলতে এটা বোঝায় যে এটা কিছু কোশ্চেনারি আছে, সেই কোশ্চেনারিগুলো এই কনসালটেশনে দেওয়া হচ্ছে। এটা আপনারা যদি গুগল করেন, হোম অফিসের যদি ওয়েবসাইট যান, সেখানে কিন্তু আপনারা এই কনসালটেশনটা পাবেন এবং সেখানে ক্লিয়ারলি আপনার বলা হচ্ছে যে সেই কোশ্চেনগুলো আপনারা আনসার দেবেন। সেটা কি আপনারা জানেন কি না, আপনাদের মতামত কি? হ্যালো, আসসালামু আলাইকুম। কলার আছে, জি বলুন। জি বলুন। আমি একটা কোয়েশ্চন করতে চাইছিলাম কি, আমার ভাই এসেছিল কেবল 3 বছরের পারমিটে, তখন তারা কি পারমিট আর 5 মাস আছে তো শেষ হয়ে যাবে, কোনো অনার্সই ছড়ার কিছু আমরা কথা পারছি না আর কি। এখন আমার হাজব্যান্ড আর কি ডিসেবল, তো তার
লুক আফটার লাগে আমার বাচ্চা দুইটা ছোট 5 বছর 3 বছর তো আমি কি পারলাম না যতটা ম্যানেজ করতাম ওরকম কি তোমার বাইরে কোনো লাগান ফার্মনি এরকম লুক আফটার দেখাইয়া তারে এক্সটেনশন করতাম বা ভিসা করানি উনি আসছেন কিভাবে স্কিল ওয়ার্কার তাই তো আসছে হে রেস্টুরেন্ট জি ওকে তো স্কিল ওয়ার্কারে যারা এসেছে তো তাদের 3 বছর শেষ হওয়ার আগে দিয়ে তারা ওই এমপ্লয়ারের কাছ থেকে আর একটা কস্ট নিতে পারে নিয়ে তারা এক্সটেনশন করে 5 ইয়ার্স পরে তারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে অথবা তারা ওইখান থেকে যদি কস্ট না দেয় নতুন আর একটা এমপ্লয়ারের কাছ থেকে কস্ট নিয়ে তারা অ্যাপ্লাই করে ভিসা হলে 5 ইয়ার্স পরে সেটেলমেন্ট পাবে এখন অনেক সময় এই দেখা যাচ্ছে যে 3 বছরের এই পরে যে আর এক্সটেনশনের সমস্যা হয়ে যায় কস্ট পাওয়া যায় না কারেন্ট এমপ্লয়ার কস্ট দেয় না এই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু খুব বেশি কিছু অপশন নাই যে তাদেরকে এদেশে সেটেল করা কিংবা এদেশে লিভ টু রিমেইন করার জন্যে ওইটাই কিন্তু সবথেকে রাইট অপশন আর আপনি যেটা বলছেন এটা মূলত আসে আউটসাইড ইমিগ্রেশন রুলস কিংবা এটা কোনো ইমিগ্রেশন লয়ের ভিতর পড়ে না যে আপনার হাজব্যান্ড উনি ডিসেবল এবং তার জন্যে আরেকজন কেউ লুক আফটার করবে এবং তাকে ভিসা দেওয়া হবে এই ধরনের কিন্তু ইমিগ্রেশন রুলসে নাই কারণ এখানে বলবে যে আপনি আছেন নাম্বার 1 নাম্বার 2 বলবে যে যদি খুব সিরিয়াস অবস্থা হয় এখানে হোম কেয়ার আছে এখানে সোশ্যাল সার্ভিস আছে অতএব এই ক্ষেত্রে আরেকজন মানুষকে ওই কারণে থাকতে দেওয়ার জন্য তারা কিন্তু পারমিশন দেবে না অতএব আপনি এইভাবে আপনার ওই যারা স্কিল ওয়ার্কারে এসেছে তাদেরকে আপনি এদেশে এক্সটেনশন নেওয়া কিংবা সেটেল হওয়া এটা ভেরি ভেরি ডিফিকাল্ট কিংবা এই ধরনের কোনো আইন নাই এখন একমাত্র অপশন তাদের জন্যে সেটা হচ্ছে যে আপনার আরেকটা কস্ট নিয়ে অন্য এমপ্লয়ারের সঙ্গে যাওয়া কোনোখানে ম্যানেজ করতে পারতেছি না তো তার টাইম অলরেডি শেষ হয়ে যাচ্ছে মাত্র 5 মাস হাতে ওরকম আর কি তো সেই ক্ষেত্রে কোনো অপশন না থাকলে ইলিগাল হওয়া উচিত হবে না কারণ ইলিগাল হলে ওনাদের কাজের পারমিশন চলে যাবে সেক্ষেত্রে হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন বলেন কিংবা আপনার কোনো যদি অ্যাসাইলামের কোনো রিজন থাকে 5টা গ্রাউন্ডে অ্যাসাইলাম সিক করা যায় সেই ধরনের ফেয়ার অফ পারসিকিউশন থাকে তখন এই দুটো অপশন আপনারা চিন্তা ভাবনা করে দিত কারণ যদি এই ভিসা শেষ হওয়ার আগে দিয়ে কোনো অ্যাপ্লিকেশন না করেন অ্যাসাইলাম কিংবা হিউম্যান রাইটস তাহলে কিন্তু তারা ইলিগাল কিংবা অবারেস্ট হয়ে যাবে আবার যে হিউম্যান রাইটস কিংবা অ্যাসাইলাম এটার প্রসপেক্ট অফ সাকসেস নির্ভর করবে কেসের মেরিট টু মেরিট তাদের ফেয়ার অফ পারসিকিউশন কি আছে তাদের এভিডেন্স আছে কি না অ্যাসাইলামের ইন্টারভিউতে কেমন করবে এইগুলোর উপর নির্ভর করবে আর হিউম্যান রাইটস যে কমপ্লেন কমিশনের সার্কামস্টেন্স আছে কি না তাদের রিমুভাল ডিসপ্রপোর্শনেট হবে কি না এটাও কিন্তু ভেরি হাই থ্রেশহোল্ড তো অতএব এই যে হিউম্যান রাইটস কিংবা আপনার যে অ্যাসাইলামের যে অপশনগুলো আছে যদি ওনাদের জন্য প্রযোজ্য হয় এটাও কিন্তু ইজি না এটা জাস্ট মানে ফর টাইম বিং কিংবা ফর ইলিগাল হওয়া থেকে বাঁচানোর জন্যে কিন্তু যদি অ্যাসাইলামে তাদেরকে সত্যি ভালো করতে হয় তাদের এভিডেন্স লাগবে তারা ইন্টারভিউতে ভালো করতে হবে তাহলে কিন্তু তারা অ্যাকসেপ্টেড হবে অ্যাজ এ রিফিউজি ঠিক হিউম্যান রাইটস তো একই রকমের এটা স্ট্রং হিউম্যান রাইটস না হলে কিন্তু সাধারণত হিউম্যান রাইটস সাকসেসফুল হয় না আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপা আপনার কলের জন্য তো আমি বলছিলাম যে আমি একটা কোশ্চেন করতে পারিনি যদি সে এখানে অ্যাসাইলাম মারে পরবর্তী যদি ইউরোপের কোনো দেশে চলে যায় তাহলে ইউরোপ কি ওইখানে যে অ্যাসাইলাম মারছে ওরকম ফিঙ্গার হ্যাঁ এটা ডাবলিন কনভেনশন অনুযায়ী কিন্তু ইউরোপের সঙ্গে তারা ডেটা শেয়ার করে অতএব এখানে যদি সে অ্যাসাইলাম সিক করে তাহলে কিন্তু এটা অন্য ইউরোপের দেশে গেলে তারা পেতে পারে পাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আপা অনেক ধন্যবাদ তো শুধু দর্শক আমি যেটা বলছিলাম যে কনসালটেশন দেওয়া হয়েছে এই কনসালটেশনটা কন্টিনিউ করবে 12 ফেব্রুয়ারি মিডনাইট পর্যন্ত রাত 12টা পর্যন্ত তারপরে এতে যখন আপনার শেষ হবে তখন এই কোশ্চেনগুলো সামারাইজ করা হবে এবং দুইটা ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা হবে এটার উপরে নাম্বার 1 হচ্ছে ইকুয়ালিটি ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আর একটা হচ্ছে আপনার ইকোনমিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এই দুটো অ্যাসেসমেন্ট করার পরে একটা রিপোর্ট পাবলিশড হবে তারপরে যে তারা ফাইনালাইজ করবে যে
এই যে তারা চেঞ্জগুলোর কথা বলছে যে 10 ইয়ার্স বেস লাইন এবং এর নিচেও কেউ নামতে পারবে, আবার এটার উপরে উঠতে 30 ইয়ার্স পর্যন্ত তাদেরকে ওয়েটিং করতে হবে ফর সেটেলমেন্ট, এটা ফাইনালাইজ হবে কিনা কিংবা এগুলো থাকবে কিনা। অতএব আপনারা এখনই প্যানিকিং করবে না, এখনই আপনারা স্ট্রেস নেবেন না, আপনারা এপ্রিল পর্যন্ত অপেক্ষা করুন, যখন এটা ফাইনালাইজ হয়ে যখন এটা আপনার পাবলিশড হবে যে কি চেঞ্জ তারা হতে যাচ্ছে, কি চেঞ্জ তারা করতে যাচ্ছে, তার আগ পর্যন্ত এটা কিন্তু ফাইনালাইজ না, এটা কিন্তু কোনো অ্যাক্ট না, এটা কিন্তু কোনো ল না, এটা জাস্ট কনসালটেশন, মেয়ার প্রপোজাল, তারা প্রপোজাল দিচ্ছে, আপনারা সবাই এটা পার্টিসিপেট করবেন এবং এটাতে আপনারা আপনাদের ওপিনিয়ন দেবেন, কোশ্চেনগুলো আনসার দেবেন, তারপরে এটা কনসিডারেশন করে সামারাইজ করে তারপরে আমি যেটা বলেছি ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে তারপরে কিন্তু তারা ফাইনালাইজ করবে। অথবা সে পর্যন্ত আপনারা ওয়েট অ্যান্ড সি যে কী অবস্থা দাঁড়ায়। এখন আমি বলতে পারি যে এই 10 ইয়ার্স যে বেস লাইন বলা হয়েছে এটা 3 ইয়ার্সে কারা পেতে পারে, আবার 5 ইয়ার্সে কারা পেতে পারে। এই ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে কিছু কিছু অপশন আছে, সেই সব অপশনে যারা আছে তারা কিন্তু 3 ইয়ার্সে কিন্তু পেতে পারে। সেক্ষেত্রে কিন্তু যারা হাই ট্যাক্স পেয়ার আছে কিংবা যারা এন্টারপ্রেনার আছে তারা কিন্তু এইটার ভিতরে পড়বে। সেক্ষেত্রে কিন্তু এই 10 ইয়ার যে বেস লাইন আছে এখান থেকে তাদেরকে মাইনাস হবে। যেরকমের আমি একটা উদাহরণ দিই যে কারো যদি BC1 ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকে তাহলে কিন্তু 10 ইয়ার্সতে 1 বছর সে মাইনাস হয়ে যাবে, 9 ইয়ার্সে সে সেটেলমেন্ট পাবে যদি এটা ফাইনালাইজ হয়। এটা কিন্তু প্রস্তাবনা। কারো যদি 50,270 পাউন্ড যদি কেউ ট্যাক্স পে করে থাকে ফর 3 ইয়ার্স, সেক্ষেত্রে তারা 5 ইয়ার্স কিন্তু মাইনাস হবে, দ্যাট মিনস 5 ইয়ার্স তারা সেটেলমেন্ট হবে। কলার আছে, হ্যালো কলার, আসসালামু আলাইকুম কলার। জি বলুন। আমি কি স্যারের সাথে কথা বলতেছি না? জি, আপনি ব্যারিস্টার এমকে হোসেনের সঙ্গে কথা বলছেন এনটিভির স্টুডিওতে। প্লিজ আপনার কোশ্চেনটা করুন। জি, আমার ওই কোশ্চেন ইজ দেয়ার। স্যার কিছুদিন আগে একটা ইউটিউবে আপডেট দিয়েছিলেন দ্যাট উইল গেট ইউনিভার্সাল ক্রেডিট an additional amount 480 pounds within this year. Is there any update of that? আপডেট হচ্ছে যে আপনারা 31st অফ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করুন। এর ভিতরে যদি আপনারা না পান, আপনারা এলিজিবল হলে এটা তো চলে যাবে, আপনার অ্যাকাউন্ট না গেলে তখন আপনারা ডিডব্লিউপিতে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করবেন যে আপনারা পান নাই। ঠিক আছে? So 31st ডিসেম্বর পর্যন্ত। জি, 31st অফ Okay, ডিসেম্বর। then we'll if we don't get it, then we'll contact to জি DWP. জি জি। But the news was is 100%. Okay. আমি সাধারণত এইভাবে আমার ইয়ে থাকে, এগুলো এগুলো দেখে পড়েই শোনায় আপনাদেরকে, আমি নিজের থেকে কিছু বলি না আর কি। থ্যাংক ইউ। Okay. Thank you very much. Thank you. থ্যাংক ইউ। Bye. তো এরপরে যেটা আসছে যে 50,270 পাউন্ড যদি কেউ পেয়ে থাকে, তার ইনকাম যদি হয়ে থাকে 3 বছর, সেক্ষেত্রে কিন্তু 5 ইয়ার্সের সে সেটেলমেন্ট পেতে পারে। এরপর আছে যে কেউ যদি অ্যাডিশনাল রেট ট্যাক্স পেয়ার হয়ে থাকে, স্যালারিজ অফ অ্যারাউন্ড 125,140 এবং যদি 3 ইয়ার্স যদি তার এই স্যালারিটা থাকে 125,000, সেক্ষেত্রে তারা 3 ইয়ার্সে কিন্তু সেটেলমেন্ট পেতে পারে। যারা গ্লোবাল ট্যালেন্ট কিংবা ইনোভেটর ফাউন্ডার ভিসায় আছে, সেক্ষেত্রে কিন্তু তারা 3 ইয়ার্সের সেটেলমেন্ট পেতে পারে। পাবলিক সার্ভিস ওয়ার্কার্স যারা আছে, স্পেসিফাইড রোলস, সেক্ষেত্রে তারা কিন্তু 5 ইয়ার্সে সেটেলমেন্ট পেতে পারে। যারা ভলেন্টারিং কমিউনিটি কন্ট্রিবিউশন করবে তারা কিন্তু 3 or 5 ইয়ার্সের ভিতরে সেটেলমেন্ট পেতে পারে। তো এটা হচ্ছে যে 5 ইয়ার্সের নিচে কারা চলে যেতে পারে। এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে পারি যে এই 10 ইয়ার্স থেকে বেড়ে যাবে কাদের, সেটা আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। প্রথমে আসছে যে কেউ যদি 12 মান্থের কম যদি সে কেউ বেনিফিট নিয়ে থাকে, সেক্ষেত্রে তাদের যে 10 ইয়ার্সে বেজ লাইন আছে সেটা বেড়ে তাদের 15 ইয়ার্স ওয়েট করতে হবে তাদের সেটেলমেন্ট পাওয়ার জন্য। এটা কিন্তু কনসালটেশনে বলা হচ্ছে, এটা কিন্তু এখন আইন হয় না, আমি বারবার বলে দিচ্ছি। সেকেন্ড যেটা হচ্ছে কারো যদি 12 মান্থ প্লাস যদি কেউ যদি বেনিফিট নিয়ে থাকে, সেই ক্ষেত্রে তাদের
যে আপনার ওয়েটিং পিরিয়ড ফর সেটেলমেন্ট সেটা হয়ে যাবে প্রায় আপনার 20 ইয়ার্স। সেটি ক্ষেত্রে তাদের 20 ইয়ার্স পর্যন্ত কিন্তু তারা চলে যেতে পারে। এরপরে যেটা আছে যে কেউ যদি ইলিগালি কেউ দেশে আসে এবং সে যদি ইয়ে পায় সেটেলমেন্ট লিভ টু রিমেন, এই 10 ইয়ার্সের যে বেজ লাইন আছে সেটা বেড়ে তাকে হয়তো বা 30 ইয়ার্স পর্যন্ত তাকে কিন্তু অপেক্ষা করতে হতে পারে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে কেউ যদি আপনার ওই লফুলি আসে, ভিজিটর ভিসায় আসে এবং সে যদি পরবর্তীতে যদি তার আনলফুল হয়ে যায় ভিজিটর হিসাবে আসলে, যেরকমের যদি ওভারস্টে 6 মাসে বেশি যদি কেউ যদি ওভারস্টে করে কিংবা কেউ যদি ভিজিট ভিসা এসে থাকে এবং কেউ যদি ইলিগালি আসে সেক্ষেত্রে 20+, তার মানে 20 বছর থেকে 30 বছর পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হতে পারে তাদের সেটেলমেন্ট পেতে। তো যে কারণে বেনিফিট মেটারটাকে এরা একটা ইস্যু করে নিয়ে আসছে, যাতে করে কেউ বেনিফিট থাকলে তাদের যাতে করে সেটা 10 ইয়ার্স বেড়ে তাদের সেটা 20 ইয়ার্স, 15 ইয়ার্স, 20 ইয়ার্স পর্যন্ত চলে যায়। এইভাবে তারা কিন্তু এই বিষয়গুলো কিন্তু তারা দেখছে কিংবা সেইভাবে কিন্তু তারা চেষ্টা করছে। তো এটা কিন্তু এখনও আইন হয়নি, আমি বারবার আপনাদেরকে বলছি। এটা এখনও আপনার ইয়ে হচ্ছে, কি এর নাম, আপনার কনসালটেশনও আছে এবং এপ্রিলে যেয়ে কিন্তু এটা ফাইনালাইজ হবে। সেই পর্যন্ত কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের ব্যাপারেও যেটা বলা হচ্ছে এটা কিন্তু সামনে থেকে এটা B2 হয়ে যাচ্ছে আগামী বছর থেকে, সেটাও আপনারা হয়তো শুনেছেন। তো অনেক পরিবর্তনই আসছে, তো আপনারা ধৈর্য ধরতে হবে এবং এপ্রিলে যে এটা ফাইনালাইজ হবে সেই পর্যন্ত আপনাদেরকে কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তারপরে আপনারা কোনো পদক্ষেপ নিলে তারপরে যে পদক্ষেপ নেন, এর আগে আমার মনে হয় না আপনাদের কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে। তো শুধু দর্শক, এটাই ছিল আপনার এই 10 ইয়ার্স যে লফুল রেসিডেন্সের ব্যাপারে যে আপডেট আমি আপনাদেরকে বেশ আগে থেকে দিয়ে আসছি। এটা চলছে এখন, এটা টক অফ দ্য টেবিল এবং অনেকে প্যানিকিং হচ্ছে এটার ব্যাপারে। এখন আমি অ্যাসাইলামের কিছু চেঞ্জের ব্যাপারে কথা বলবো। সেটা হচ্ছে 32 পেজের একটা পেপার আউটলাইন প্ল্যান কিন্তু এটা দেয়া হয়েছে। সেটা মোস্ট সুইপিং অ্যাসাইলাম রিফর্ম, মূলত এটা মডার্ন টাইমে এই অ্যাসাইলামটা চেঞ্জের কথা বলা হচ্ছে। 32 পলিসি, এটা অলরেডি কিন্তু পার্লামেন্টে কিন্তু এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং এটা যখন আইন হিসাবে যখন এটা ইফেক্টিভ হবে তখন কিন্তু এই অ্যাসাইলাম সিকার যারা রিফিউজি গ্রান্টেড হবে তাদের এই মুহূর্তে 5 ইয়ার্স লিভ টু রিমেইন দেওয়া হয়, সেটা তাদেরকে 2.5 ইয়ার্স দেওয়া হবে। দেওয়ার পরে তারপরে তাদের রিনিউয়ালের সময় দেখবে যে তাদের ফেয়ার অফ প্রসিকিউশন আছে কিনা এবং তাদের ফেয়ার অফ প্রসিকিউশন থাকলে এটা এক্সটেন্ডেড হবে এবং আফটার 20 ইয়ার্স তাদেরকে এই সেটেলমেন্ট দেয়া হবে। এইভাবেই কিন্তু এই অ্যাসাইলামের উপরে রিফর্মের কথা বলা হচ্ছে। আর আপনার ফ্যামিলি ইউনিয়নের যে পলিসি ছিল সেটা এই মুহূর্তে সাসপেন্ডেড আছে, যেটি মূলত এখনও আইনটা আছে কিন্তু সাসপেন্ডেড, অ্যাপ্লিকেশন প্রসিজার হচ্ছে না। এইটার উপরেও কিন্তু ব্যাপক পরিবর্তন আসবে। এই 32 পেজের যে পেপার আউটলাইন সেটা মূলত দেয়া হয়েছে। কলার আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বারিস্টার, আমি একটা দিকে কইতাম জানতাম চাই, আর আমার কাছে একটা চিঠি হয়েছে, আমি অসুস্থ মানুষ। জি বেনিফিটর। জি। তো একটা চিঠি কালকে পাইছি যে কৌটকালে একটা চিঠি হয়েছে আমার লোকাল কৌটনে, এটা হয় জুরি সাইমন। জুরি, ওকে। জুরি কিটা আমি বুঝি না কিছু। জুরি সিস্টেম এদেশে হচ্ছে যে কেউ যদি কোনো ক্রিমিনাল অফেন্স করে, যখন সেটা কোর্টে যায়
তখন একজন জাজ থাকে এবং একটি জুরি বোর্ড থাকে। সেই জুরি বোর্ডটা 3 জনে থাকতে পারে, 5 জনে থাকতে পারে, 10 জনের একটা জুরি বোর্ড থাকে। আমি তো ইংলিশ বলেই জানি না, বুঝতেও জানি না, কিটা করতাম মনে করতে চাই। আমি বুদ্ধি দিয়ে দিচ্ছি, আপনি কি বুদ্ধি নিতে চান? জি ভাই, জি ভাই। তাহলে আমার কথা শোনেন মনোযোগ দিয়ে। তো তো এই জুরিটা কিন্তু ম্যান্ডেটারি। যখন এই চিঠি আসবে তখন আপনাদেরকে জুরি বোর্ডে যেতে হবে এবং ওই যে কয়দিন এগুলো হবে তখন আপনি মূলত সেখানে বসে শুনবেন এই যে অ্যাকিউজড, তার বিরুদ্ধে তার পক্ষে লয়ার থাকবে, আবার যে ভিকটিম তার পক্ষে লয়ার থাকবে, সে কি অফেন্স করছে, কি হয়েছে, এইগুলোর উপরে কিন্তু ট্রায়াল হবে। তো যারা জুরি, এটা ম্যান্ডেটরি, তাদেরকে যেতে হয়। তবে এক্সামশন আপনি পেতে পারেন, সেটা হচ্ছে যে যদি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে যদি আপনার শর্টফল থাকে এবং আপনি যদি ভালো না জানেন, তখন দেখবেন যে একটা ফর্ম আছে, ওই ফর্মে যে আমি ইংলিশ জানি না এই কথা লিখলে আপনি এক্সামটেড পাবেন, এক্সামশন পাবেন। অতএব এইটাই আপনার একমাত্র উপায়। আপনি ওই যে ফর্ম এসেছে ওইখানে এক্সামশনের জন্য আপনি চাইতে পারেন। তো আমি লাস্ট একটা মিনিট বলবো যে এই যে পরিবর্তনগুলোর কথা বলা হচ্ছে, এই পরিবর্তনের কারণে এদেশের ইকোনমিতে সিরিয়াস ড্যামেজ হবে এবং একটি ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টে দেখা যাচ্ছে যে 10.8 বিলিয়ন পাউন্ড এই যে নতুন চেঞ্জ কনসালটেশন করার পরে যদি এটা ইমপ্লিকেশন হয়, 10.8 বিলিয়ন পাউন্ড এই গভর্নমেন্ট তাদের ইকোনমিতে ড্যামেজ হবে। সেই দর্শক, আমাদের অনুষ্ঠান একেবারে শেষে চলে এসেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে।